আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবাইকে স্বাগতম। আম আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আজকে আপনাদের সামনে আমাদের বাস্তবিক জীবনে যারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন, তারা অনেক সময় আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "স্যার, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমার আত্মীয়স্বজন, আমার আশেপাশের মানুষ, আমার খুবই ক্লোজ একজন মানুষকে আমি কিছু টাকা ধার দিয়েছিলাম, তার পরিবারও এই বিষয়ে আসলে অবগত। কিন্তু বলতে কি, সে নিজেও এই টাকাটা জানে যে আমি কত কষ্ট করে বন্ধুত্বের খাতিরে সরল বিশ্বাসে আমি তাকে টাকাটা দিয়েছি। সে এই মুহূর্তে আমার টাকাটা ফেরত দিতেছে না। তাকে আমি ফোন দিলে ফোন রিসিভ করে না। তার পরিবারকেও যদি আমি বলি, তার পরিবারও এই বিষয়ে কোনো ধরনের কর্ণপাত করে না। আসলে আমি এখন করব কি? এটা বাংলাদেশ। এই বাংলাদেশে এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে আপনি কাউকে উপকার করেছেন, মানে সে আপনাকে উপকারের বিপরীত আপনাকে শাস্তি দেবে। এইটা হচ্ছে, আপনি টাকা তাকে দিয়েছেন মানে ভাবতে হবে যে আপনি তাকে যেহেতু উপকার করেছেন, আপনি একটা বিব্রতকর পরিস্থিতিতে আপনি পড়বেন। আপনার টাকাটা সে খুব সহজে দিবে না। এখন কথা হচ্ছে যে আপনার করণীয়টা তাহলে কি? আপনার অবশ্যই কিছু করণীয় আছে। আপনি আইনগত ব্যবস্থা নিতে পারেন। এখন বলতে হবে যে, স্যার, আমি তো টাকাও দিলাম, এখন উকিল, মুহুরি, আইনজীবী এবং মুহুরিদেরকেও টাকা দিব, মানে আমি উপকার করে তো বিশাল বিপদে পড়েছি। হ্যাঁ, আপনি বিশাল বিপদেই পড়েছেন। যাই হোক, যেহেতু আপনি টাকাটা দিয়ে আপনাকে এখন উদ্ধার করতে হবে, সেহেতু আপনি কিভাবে এই টাকাটা উদ্ধার করবেন সেই বিষয়ে আমি দেওয়ানি এবং ফৌজদারি অন্যান্য আইনের সাথে সামগ্রিক যে বিষয় এবং আমার গবেষণা, এটা আপনাদের সামনে আলোচনা করতেছি। দেখেন, আপনি একটা মানুষকে টাকা দিবেন, আবার আপনি নিজেই টাকা খরচ করে সেই টাকাটা উদ্ধার করতে হবে। এই বোকামির শাস্তিটা কিভাবে আপনি, যদি সত্যিই টাকা দিয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে টাকাটা আইনগতভাবে উদ্ধার করতে পারেন সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি। আজকে আলোচনার যে বিষয়টা, সেটা আমাদের শিক্ষামূলক একটা আলোচনা। যেহেতু আমরা উপকার করতে খুব অভ্যস্ত এবং উপকার করে পরবর্তীতে আমি কিভাবে আইনগত ব্যবস্থা নিতে পারবো সেই বিষয়টা জানি। দেখেন, পাওনা টাকা উদ্ধারের জন্য আপনি আলোচনার মাধ্যমে প্রথম চেষ্টা করতে পারেন। যদি আলোচনা করে নিতান্ত নাই পারেন, তখন আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন। বাংলাদেশে পাওনা টাকা আদায়ের আইনি একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেওয়ানি একটা পদ্ধতি। যেমন আপনি মানি স্যুট করতে পারেন, অর্থাৎ অর্থ আদায়ের মামলা করতে পারেন। আপনি দেওয়ানি আদালতে আপনি মানি স্যুট করতে পারেন, মানে আমি ওর কাছ থেকে টাকাটা পাই, ক্ষতিপূরণ সহ, আর সে আমাকে টাকাটা দিয়ে দেখ। আপনি একটা দেওয়ানি আদালতে নির্দিষ্ট কোর্ট ফি দিয়ে মামলা করতে পারেন। আবার আপনি আরেকটা বিষয় করতে পারেন যে আপনি আপোষ মীমাংসার মাধ্যমে চেষ্টা করতে পারেন। আপনি টাকা দিয়েছেন, একটু পিছনে পিছনে ঘুরতে হবে, স্থানীয় এলাকার লোকজনের কাছ থেকে যেতে হবে, যাইয়া বলতে হবে যে আপনি তাকে টাকা দিয়েছেন, এই টাকাটার সাক্ষী প্রমাণ আছে, ডকুমেন্ট যা আছে তা সহ আপনি স্থানীয়ভাবে মেম্বার, চেয়ারম্যান বা স্থানীয় লোকজন ধরে আপনি চেষ্টা করে হয়তো টাকাটা উদ্ধার করতে পারবেন। এমন পারা যায়, এটাও একটা অংশ হিসাবে আমি নিয়ে নিয়েছি। এখন দেখেন, আপনি এই টাকাটা স্থানীয়ভাবে আপোষ মীমাংসার মাধ্যমে উত্তোলন করা যায় কিনা সেটা আপনি, যদি সম্ভব হয় তখন তো উত্তোলন করেই ফেললেন, আর যদি সম্ভব না হয় তখন আপনি আইনি পদ্ধতি অবলম্বন করলেন। আপনি একটা লিগেল নোটিশ পাঠাইতে পারেন, যেটাকে আইনি নোটিশ হিসাবে আমরা বলি। লিগেল নোটিশটা এমন যে আপনি যদি আপনি এই টাকাটা বারেবার বলার পরে আপনি উদ্ধার করতে পারতেছেন না, তখন আপনি একজন আইনজীবী মাধ্যমে আপনার কাছে যে দেনা, অর্থাৎ আপনি তো পাওনাদার, ভালো মানুষ, সরল সহজ মানুষ, যে চতুর দেনাদার আছে, তাকে আপনি একটা লিগেল নোটিশ পাঠাতে পারেন। লিগেল নোটিশে আপনি নির্দিষ্ট সময় উল্লেখ করে দিতে পারেন যে এতদিনের ভিতরে আপনি টাকাটা ফেরত দিবেন। যদি না দেন, সেই ক্ষেত্রে আমি আপনার বিরুদ্ধে দেওয়ানি অথবা ফৌজদারি মামলা করব। তখন আপনি আপনার যেইটা খুব ইজি মনে করেন আপনার আইনজীবীর সাথে আলোচনা করে সেভাবে আপনি আগাতে পারেন। এখন কথা হচ্ছে, লিগেল নোটিশটা পাঠালে হয়তো সেই সময়ের ভিতরে সে জবাবও দিতে পারে অথবা আপনার সাথে যোগাযোগ করতে পারে। এটাও একটা ভালো দিক হতে পারে। আপনি
লিগেল নোটিশটা দেওয়ার পর আপনি লিগেল নোটিশটা হাতে যখন পাবেন, যদি আপনার টাকাটা ফেরত না দেয়, তখন আপনি মানি স্যুট মামলা করতে পারেন। অর্থাৎ আদালতে আপনি সহকারী জজ, অর্থাৎ সিভিল জজ, বর্তমানে উনি আবার সিভিল জজ হয়ে গিয়েছে, টাকার পরিমাণ অনুযায়ী সিনিয়র সিভিল জজ অথবা যুগ্ম জেলা সিভিল জজের নিকট আপনি মামলা করতে পারেন। সহকারী জেলা জজকে আইন সংশোধন করে 2025 সালের শেষের দিকে এটাকে ওনাদেরকে সিভিল জজ হিসেবে বলতে হবে, এটা বলা হয়েছে। কারণ আমি সিভিল জজ বললাম, আপনারা এই নিয়ে আবার বিব্রত কোনো ভাবনা চিন্তা না করাটাই ভালো। এখন কথা হচ্ছে যে আপনি প্রয়োজনীয় নথিপত্র, যেমন নথিপত্র যা থাকতে পারে, আপনি আপনার বন্ধুকে, আপনার প্রাণপ্রিয় বন্ধুকে যেই অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, সেই অ্যাকাউন্টটা যদি সেই অ্যাকাউন্টের আপনি ব্যাংক স্টেটমেন্টটা নিতে পারেন, এবং আপনি যে ব্যাংকটা ট্রান্সফার করছেন তার অ্যাকাউন্টে জমা দিয়েছেন, সেই ডকুমেন্টটা আপনি মামলার প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। এবং এবং অন্যান্য যারা যেভাবে আপনি বিকাশেও যদি দিয়ে থাকেন, বিকাশের বিষয়টা উল্লেখ করতে পারেন। যদি আপনি ব্যাংকে দিয়ে থাকেন, ব্যাংকে, অথবা আপনি লোক মারফতে, অথবা আপনি যদি স্ট্যাম্প দিয়ে থাকেন, তাহলে স্ট্যাম্পের মাধ্যমে স্ট্যাম্পের ডকুমেন্টগুলো উল্লেখ করতে পারেন মামলার সাথে প্রয়োজনীয় নথিপত্র হিসেবে। এবং যদি আপনি আরেকটা বিষয় হতে পারে যে অনেক সময় অনেক বন্ধুবান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, ব্যবসায়িক পার্টনার বা অন্যান্য ব্যক্তিরা চেকের মাধ্যমে আপনার সাথে আপনাকে টাকাটা বললে যে বন্ধু তুমি আমার কাছ থেকে, ব্যবসায়িক পার্টনার বললো যে আপনি আমার কাছ থেকে একটা চেক রাখেন, আপনি আমাকে এই টাকাটা দিতে দেন। আসলে তখন আপনি পাওনা টাকাটা চেকটার মাধ্যমে যদি উদ্ধার করতে চাই, তাহলে চেকে যেই তারিখ দিয়ে দেয়, ওই তারিখের পরবর্তীতে আপনি 6 মাসের মধ্যে আপনি মামলা করতে পারবেন। এখন চেকটা ডিজনার করতে হবে। চেকে যদি অপর্যাপ্ত তহবিল হয়, তখন আপনি চেকটা ডিজনার করে এনআই অ্যাক্টের মামলায় আপনি মামলা করার পরে, আসলে এই বিষয়টা একটা শক্তিশালী মাধ্যম যে আপনি টাকাটা উদ্ধার করার জন্য। চেক যদি থাকে, আপনি চেকের মামলা করলে 2-3 বছরের ভিতরেই আসলে এই চেকের মামলাগুলো রায় হয়ে যায়। এই কারণে আমি খুব কার্যকরী এবং শক্তিশালী একটা পদ্ধতি মনে করতে পারি। যদি আপনার কাছে চেক থাকে, আপনি চেকের মামলাটা করে দিতে পারেন। এখন হচ্ছে ফৌজদারি মামলা আরেকটা আছে, যে আপনি চেক নাই, কিচ্ছু নাই, বন্ধুবান্ধব হিসাবে বলছে, তার পরিবারের কারো কাছে গিয়ে আপনি টাকাটা দিয়ে আসছেন, অথবা তার ওয়াইফের কাছে দিয়ে আসছেন, অথবা তার পরিবারের তারা সবাই উপস্থিত ছিল, বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসছেন, অথবা সে আইসা আপনার কাছ থেকে টাকাটা নিয়ে গেছে। এমন যদি ঘটনা হয়, যদি অন্যান্য কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট বা অন্য কিছু না থাকে, তখন আপনি কি করতে পারেন? আপনি তখন করতে পারেন কি, ফৌজদারি মামলা। অর্থাৎ দেনাদারের উদ্দেশ্য ছিল প্রতারণা। অর্থাৎ আপনার সরল মনে, আপনার সহজ সরল মানুষ, আপনার বন্ধুবান্ধব হিসেবে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার সরল মনে আপনার সাথে যে প্রতারণা করেছে, সেই জন্য আপনি দণ্ডবিধি 1860-এর 420 এবং 406 দ্বারায় ইচ্ছা করলে প্রতারণা যে করেছে আপনার সাথে, এই প্রতারণা সংগঠিত হওয়ার কারণে আপনি দণ্ডবিধিতে আপনি মামলা করতে পারেন। অর্থাৎ দণ্ডবিধি 1860-এর এই 2টা ধারা সহ যদি আপনার সাথে পরবর্তী টাকা পয়সা চাইলে যদি ভয়ভীতি দেখায়, তাহলে আপনি অন্যান্য ধারা 506 আসলে এইটা আপনি করতে পারেন। এই মামলাটা এভাবে করা যায়। অর্থাৎ আপনার বন্ধুকে আপনি টাকা দিয়ে আপনি মামলা করে তার পেছনে দৌড়াইতে হবে। এই দৌড়ানোটা আপনাকে বিভিন্ন পদ্ধতিতে আপনি দৌড়াতে পারেন। দেওয়ানি পদ্ধতিতে, চেকের মামলা পদ্ধতিতে, মানি স্যুটের মামলা পদ্ধতিতে। আবার আপনি দৌড়াতে পারেন হচ্ছে প্রতারণা ও প্রতিশ্রুতি ভঙ্গ, এই পদ্ধতিতে আপনি দৌড়াতে পারেন। মানে আপনাকে মূল বিষয়টা হচ্ছে আপনার বন্ধুকে টাকা দিয়ে আপনি তার পিছনে যেতে হবে, দৌড়াতে হবে টাকাটা উদ্ধার করার জন্য। আশা করি যে পাওনা টাকা উদ্ধারের বিষয়ে যে আজকে আপনাদের সামনে যে বিষয়ে আমি আলোচনা করলাম, যে সেই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে এবং অন্যকেও এই বিষয়টা জানানোর জন্য আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার পেজটা ফলো করবেন, এবং আমার যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এবং প্রতিনিয়ত আপনাদেরকে আমি চেষ্টা করব যে আইনি বিষয়ে, বিভিন্ন বিষয়ে আপনাদেরকে পরামর্শ দিতে এবং সহযোগিতা করতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।